স্বামীকে ভুল বুঝে থাপ্পড় মারার ফলস্বরূপ আয়রা যখন মধ্যরাতে তাহাজ্জুদে বসে ক্রমাগত তওবাতে নির্লিপ্ত ছিল, তখন এমন সময় এক অনাকাঙ্ক্ষিত ব্যক্তি, বলা বাহুল্য তার বিবাহিত স্বামী জুনায়েদকে এই ক্ষণে দেখে নির্বাক আদলে ক্রন্দনত চোখে অজ্ঞাত ন্যায় চেয়ে রইল তার পানে। মুখশ্রী জুড়ে বিস্ময়তার চিহ্ন। সে অবশ্য মোটেও এই পুরুষকে এই মুহূর্তে এখানে আশা করেনি। চোখে পানিগুলো দু চোখে দীর্ঘ পল্লবের ভাঁজেই রয়ে গেল জমাট হয়ে। পুরুষটি তার অধিক নিকট, যার দারুণ তার গায়ে থাকা মদের তীব্র ঝাঁঝালো এবং অসহ্য এক ঘ্রাণ নাসারন্ধ্রে এসে বাড়ি খেয়ে এল আয়রার। তা হঠাৎ করার পর মুহূর্তে আয়রা হঠাৎ গা গলিয়ে ভীষণ করে বমি পেল। এত বাজে দুর্গন্ধ। সে খানিকটা পিছিয়ে এলো, দুহাত সাহায্যে মুখখানা চেপে ধরল আর এভাবে উগলে আসা বমিগুলো ঢেক গিলে নিজেকে সংবরণ করতে চাইল। ভ্রু দুটো কুঁচকে গেল আপনা আপনি। দুহাতের মাঝে আয়রার নারী অবয়ে মুখমণ্ডল অধিকাংশ স্তর ঢেকে থাকা ফলস্বরূপ তার কৃষ্ণ গ্রহণের ন্যায় আখিজোড়া উন্মুক্ত হলো জুনায়েদের নীল সায়রের ন্যায় নয়ন দুটিতে। জুনায়েদের আবিষ্কার করল মেয়েটির আখিজোড়া ভীষণ মায়াবী, অন্যরকম এক জাদু রয়েছে তার দু চোখের মাঝে। জুনায়েদ আরও আবিষ্কার করল তার সম্মুখে উপলব্ধি রমণীটির আখিপল্লব ভীষণ দীর্ঘ এবং ঘন, যা এই মুহূর্তে পানির কারণে বিষ ভারী হয়ে রয়েছে। রক্তিম চোখ দুটো জুনায়েদের মনে হলো সে বুঝি কয়েকটির স্পন্দন মিস করেছে এই ক্ষণে। চোখ দুটো পানে বুঝি তাকানো অনুচিত ছিল তার। সে চেয়ে রইল কোনো এক সময় চক্রে ফেসে গেল পুরুষটির চোখাতে দুটো। একরাশ মুগ্ধতা জড়িয়ে সে লেলোছে। দুনিটা বুঝি নেই তার রোহ সেই মায়াবী, অথচ জুনায়েদের ভারসাম্যত কালো জাদুকারী চোখ দুটো দখলে। হিজাবের আবৃত্তি তার সম্পূর্ণ কায়া। একই অবাক বিষয় হচ্ছে, জুনায়েদের এমন এক হিজাবিনীকে এতটা গ্রহণতা কেন দিচ্ছে? প্রশ্নটি পাল্টা উত্তরে মস্তিষ্ক তাকে জবাব ছুড়ল, কেননা সে জাদু জানে, কালো জাদু। না হয় এমন পুরুষ কোনই বা তার জন্য এতটাই অসভ্য হবে ও? জুনায়েদের মোটেও প্রশ্নটি পছন্দ হলো না। মস্তিষ্কে এবং মনের তুমুল বিরোধিতা হলো তার মস্তিষ্কে। জুনায়েদের সেই উত্তরখানা বেশ মনে ধরল। তাই তো সে চেয়েও রইল এই মুহূর্তে দুহাতে সাহায্যে মুখ ঢেকে রাখা আয়রার প্রাণে। সে অফুরন্ত তাই নেত্রে ডুবে থেকে মদপ্পন অবস্থাতে তাকে বলে বসল মনের প্রফুল্লিত সেই বাক্যগুলো, এত ড্রাগসের নেশাও কখনো এই বেপরোয়া জুনায়েদ শাহরিয়াকে নেশাক্ত করতে পারেনি। অথচ মেয়ে, তোমার চক্ষু প্রাণে আঁখি মিলল ঘটতে কোনো এই জুনায়েদ শাহরিয়া মাতাল হচ্ছে। তোমার নেত্রে নেত্র নিবিষ্টিত করার পর কোনোই বা সে অন্য নারী প্রাণী নজর রাখতে পারে না বলতে পারো আমায়? আছে তোমার কাছে জবাব? অতঃপর সে খানিকটা থমথমে হয়ে আয়রার মুখশ্রী। জুনায়েদের মাধব্য হয়ে এসব কি বলেছে? যা বলেছে সে কি ভেবেচিন্তেই বলেছে, নাকি সে নেশার ঘোরে কেবল পাগলের প্রবল বকে চলেছে? জুনায়েদের ফের সময় নিয়ে ধীরে লয়ে ভারী স্বরে মাত্র কয়েকবার আয়রার চোখ দুটো আক্ষাব্য দিয়ে ফেলল। নেশার সর্বোচ্চত্ব যদি হয় হেরেই, তবে তার সর্বশেষে স্তর হয়ে মেয়ে চোখ দুটোতে তার প্রতিপক্ষে বিঘট ঘটেছে উন্মাদ প্রকটে। আয়রা চমকে গেল আদলে, এবার ভর করল বিস্ময়তা। সে অবাক অনেচনে চেয়ে রইল তার প্রাণে। তার মুখে এই মুহূর্তে পৃথিবীর অষ্টম আশ্চর্যের সাক্ষাৎ পাওয়ার ন্যায় বিষমিতা। সে খানিকটা কপালের সাথে দৃঢ়স্বরে বলল, সরুন, আপনি নেশাদ্রব্য পান করেছেন। জুনায়েদের স্বরে হলো টানক নড়ল তার। আবারও ফিরে গেল তার চিররাতির গম্ভীর্যতা। সে ঝটপট উঠে দাঁড়ালো, চোখ নামিয়ে বাইকের চাবিখানা মুঠোয় পড়ল। অতঃপর পিছু ফিরে পা বাড়ায় সম্মুখে। তবে থমকায় মেয়েলিনে কায়ায় নরম স্নিগ্ধ স্বরে, শুনুন। ছোট একটি শব্দ, অথচ জুনায়েদের পা দুখানে থমকে দিতে সক্ষম। সে দাঁড়িয়ে পড়ে, ঘাড় ডুবিয়ে আয়রার সম্মুখে পেরে ট্রাউজারের পকেটে দুহাত গলিয়ে সটাম হয়ে দাঁড়ায়। আয়রার শান্ত ভঙ্গিতে জায়নামাজ ভাঁজ করে তা হাতে নিয়ে দাঁড়ায়। নম্র মস্তিষ্ক দৃষ্টি মেঝেতে নিবদ্ধ রেখে বলে, আমি ক্ষমা চাইছি। জুনায়েদের পরখ করে নিল আয়রার কাঁচুমাচু হতবাক। সে বেশ গম্ভীর কণ্ঠে জবাব দিল, ফরওয়ার্ড, সকালে করা আমার কর্মকাণ্ডের জন্য। জুনায়েদ একটু উচালো শোধায়, সত্যি ক্ষমা চাইছো? আয়রার ওপর নিজ মাথা নাড়ে। জুনায়েদ এবার বেশ তীক্ষ্ণ স্বরে বলে, চোখে চোখ রেখে কথা বলো। আয়রা আষ্টতা নিয়েই মাথা তোলে। জুনায়েদের মুখপানে নিবদ্ধ রাখে তার নজর।
জুনায়েদ শুধালো, কী নাম তোমার? আয়রা মোটেও অবাক হলো না। সে আশা করে না কিছু এই ব্যক্তিত্ব নিকট হতে। সে শান্তভাবে জবাব দিল, ফাহমিদা শেখ আয়রা বয়রা। জুনায়েদের নাটকীয়তা ভঙ্গিতে তার জবাব হলো, অথচ সে তো জানেই আয়রার নাম। আয়রা কপালে ভাঁজ পড়ল, লোকটা কি বয়রা নাকি? সে তার নাম দ্বিতীয়বার উচ্চারণ করলো, জি আয়রা। জুনায়েদের বেশ মজা লাগলো। সে নিজের হাসিটুকু গিলে ফিরে শুধালো, হো। আয়রা এবার খানিকটা বিরক্ত হলো, তবু নিজের ধতাস্থ রেখে জবাব করলো, জি আয়রা আমার নাম। জুনায়েদের ইচ্ছে করলো সে উচ্চস্বরে হাসবে। সে আয়রাকে আরও খানিকটা বিরক্ত করার ইচ্ছে পোষণ করলো। নিঃসন্দেহ সে তার মার্জিত মালিক। তার ভাবনা যেমন, তার কার্যকলাপও ঠিক তেমন। সে বেশ গাঢ় স্বরে জবাব দেয়, আচ্ছা আচ্ছা, এটা কেমন উত্তর হতে পারে? আয়রা ঠিক বোধগম্য হলো না। জুনায়েদের পিছু ফেল বেরিয়ে যাওয়ার উদ্দেশ্য, তবে আয়রা ফের তাকে পিছু ডাকলো। আমার ক্ষমা কি তবে মঞ্জুর হলো? জুনায়েদ থেমে গেল, শুধরালো, ক্ষমা। ওপর নিচ মাথা নাড়ালো আয়রা। জবাবে বলল জুনায়েদ, ওকে, নট আর বিগ ডিল, আসল আশ্রয়। কিছুক্ষণ আগে যদি কিছু বলে থাকি, দেন ডোন্ট মাইন্ড ইউ অ্যাট অল, ওকে? নেশার ঘরে কী বলে ফেলেছি, সো এসব মাথায় নেওয়ার প্রয়োজন নেই। সে নিজের অনুভূতিটুকু গেলে বেশ কৌশলে এড়িয়ে গেল। আয়রার পাল্টা জবাব, এসব না খেলে হয় না। জুনায়েদের ভ্রু কুঁচকায়, চোখ দুটো ছোট করে শুধরায়, এখন আমায় হাফ সেট ড্রারের একটা লিলিপুটের কাছ থেকে অনুমতি নিয়ে নিজের লাইফ লিড করতে হবে। ওয়াও, সো কুল। আয়রা একসাথে এপাশ ওপাশ মাথা নাড়ে। জবাবে বলে, এসব উচ্ছৃঙ্খলা হতে বের হওয়া উচিত আপনার। আমার কথা অর্থ ছিল এমনটা। জুনায়েদের একই স্বরে প্রতি উত্তর করলো, আমাকে উচ্ছৃঙ্খল বলেছে তবে? হ্যাঁ। আয়রা সোজাসাপটা জবাব অবাক করলো জুনায়েদকে। সাহস তো মন্দ নয় তার, সে শ্রদ্ধায়। এত সাহস তোমার? আপনাকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে বলে সাহসের প্রয়োজনীয়তা অধিক। হেসে উঠল জুনায়েদ, বলো, তুমি আমার পছন্দ জানো। যেখানে তোমাকে স্ত্রীর মর্যাদা দেয়নি, সেখানে তুমি আমার উপর এত অধিকার খাটাও কীভাবে? আয়রা তবু শান্ত। আপনার পছন্দ যতই উগ্র হোক না কেন এবং আপনি যতই খারাপ হোক না কেন, আমাকে দিনের পথে আনার আমার কর্তব্য। তাদের কথোপকথনের মাঝেই আমিরার কান্নার আওয়াজ শোনা গেল। সে ডুকরে উঠেছে হঠাৎ মধ্যনিদ্রায়। জুনায়েদ আয়রায় নিজের কথোপকথনে থামিয়ে আমিরার প্রাণে মনোযোগ দিল, যে আপাতত উঠে বসেছে। আয়রার উদ্বিগ্ন হয়ে তার কাছে যাওয়ার পর্বে অবাকর এক ঘটনা ঘটে গেল। জুনায়েদের প্রথমে তার আগে ছুটে গেল আমিরার প্রাণে। কিছু একটা ভেবে আমিরাকে স্পর্শ করার পূর্বে সারা অঙ্গে পারফিউমের ছিটে দিল। বেডসাইড টেবিলে রাখা ছিল বলে অসুবিধে হলো না। অতঃপর সে নিদ্রায় কান্না করতে থাকা আমিরাকে কোলে তুলে নিল ভীষণ আদরের ভঙ্গিতে। পিঠে রাখা চাপড় দিতে দিতে শান্ত করার চেষ্টা করলো তাকে। যতদূর বুঝতে পারলো বাচ্চাটা তার বাবাকে চাইছে। জুনায়েদ তাকে কোলে নিয়ে সারা রুমে হাঁটাহাঁটি আড়ষ্ট করলো, শান্ত করতে বলল, এই তো আম্মু, কাঁদো না লক্ষ্মী আমার। এমন আরও গুটি কনক শব্দ সে ব্যবহার করলো। আয়রা বিস্ময় নিয়ে চেয়ে রইল এক্ষুনি তার সাথে কঠোরভাবে কথা বলা ব্যক্তি এবং আমিরাকে কোলে নিয়ে ঘুরে বেড়ানো ব্যক্তি দুটোকে তার এক মনে হলো না। যেখানে জুনায়েদের এতটা উগ্র, সেখানে আমিরার প্রতি এতটা মমতা সে আশা করে না। সে কাছে গেল জুনায়েদের, বলল, আমাকে দিন। তাকে চুপ করাতে জুনায়েদের আধল যুগলে তর্জনীয় ছুটে ইশারা করে চুপ করতে। আমিরা বোধহয় প্রায় ঘুমিয়েছিল। সে আবারও তার কাজে অব্যাহত রইল। আমিরাকে কোলে নিয়ে হাঁটতে আরম্ভ করলো। আয়রা চেয়ে রইল তার পানে। এ কী অবাকার কাণ্ড! সৈয়দ রুহানি ঘুম না হওয়ায় দারুণ এপাশ ওপাশ পেয়েছে তার মস্তিষ্ক। তার পুত্র জুনায়েদের বিচরণ। সে কেবল ভাবছে জুনায়েদের যার আগে পুরুষ তা করা কথা ছিল আয়রার থাপ্পড় মারার সাথে সাথে তাকে কটিকটি শোনাবে, অথচ সে তা করেনি, কিছুই বলেনি অবধি। তার এখনও মনে আছে একবার জুনায়েদকে থাপ্পড় মেরেছিল তিনি। এ কারণে জুনায়েদ তার রুমে এতটা পরিমাণ ভাঙচুর করেছিল যে সেসব ঠিক করতে তার 50,000 মতো খরচ হয়েছিল। তখন জুনায়েদ কেবল 16 বছরের কিশোর। তাকে শাসন করা তো দূর, কিছু বলা অবধি যায় না। অথচ আয়রা করা এত বড় অপমানের সে নিশ্চুপ। তবে কি আয়রার সাথে জুনায়েদের বিয়ে করানো সার্থক হয়েছে? জুনায়েদ কি ধীরে ধীরে আয়রার প্রতি আসক্ত হচ্ছে? তিনি নিজ মনে বিড়বিড় করলো, আমি জানি জুনায়েদের মতো একজন পুরুষের সাথে আয়রার মতো একজনকে একত্র করেছি আমি কেবল নিঃস্বার্থে, নিজের ছেলের সাথে। তবে আশা করছি যে এর ফল খারাপ হবে না।
তাছাড়াও তিনি আরও একটা জিনিস লক্ষ্য করেছেন, জুনাইদ কখনো বাচ্চা পছন্দ করতো না। জুনাইদের বাচ্চা দেখলেই সর্বদা বিরক্ত হতো, অথচ অযথা সামান্য ভুলেও গায়ে হাত তুলতে পিছুপা হতো না। এক প্রকার তার এসব কারণে রুহানি সৈয়দ দ্বিতীয়বার বাচ্চা নেওয়া সাহস করে উঠতে পারেনি। অথচ আর সেই ছেলে কিনা আমিরাকেই নিজের বাইকে করে বাইরে নিয়ে গিয়েছে। কীভাবে অসম্ভব, যেখানে আমিরা তার নিজের মেয়েও নয়। জুনাইদের এসব পরিবর্তন রুহানি সৈয়দ রাতে ঘুম হারাম করেছে। তিনি আরও একবার এটাতে বিশ্বাস করলেন যে খোদার তাকদির বলতে কিছু বাস্তবতাই হয়। তা না হলে আয়রার ভাগ্য শেষ অবধি জুনাইদের এসে উপনতি হলো কেন? রজনীর শেষ ভাগে সে নিজ গুণে প্রশান্তি এক হাওয়ায় অনুভব করলো। জুনাইদের মতে ছেলের শেষ অবধি উন্নতি হচ্ছে কিনা। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প তাকদির চলবে।